মাননীয় প্রধানমন্ত্রী তিনি উল্লেখ করেছেন যে গণতান্ত্রিক মানবিক কল্যাণ রাষ্ট্রের দিকে যাবে। মাননীয় অর্থমন্ত্রী বারবার একটা কথা বলছেন, সেটা হলো ডিসেন্ট্রালাইজেশন এবং ইজ অফ ডুইং বিজনেস। এমন একটা বাজেট আমরা প্রত্যাশা করছি যেখানে আমরা স্কিল ডেভেলপমেন্ট এনশিওর করতে পারবো। আমরা আসলে আইটি সেক্টর থেকে 8টা মেইন রিকোয়েস্ট রেখেছি। আলোচনাটা থাকা দরকার হচ্ছে সংকট বাংলাদেশে বারবার এসেছে, সংকট কারা উত্তরণ ঘটিয়েছে এবং বাংলাদেশের ইতিহাস কি বলে, এবং সেই সংকট কি কেতাবি কায়দায় উত্তরিত হয়েছে, না হচ্ছে যে দেশোপযোগী সৃজনশীলতার মাধ্যমে উত্তরণ করা গেছে। বাংলাদেশের আজকের যে অবস্থা, আমরা যদি চিন্তা করি 1975 সালে এর চেয়ে ভয়াবহ অবস্থা ছিল এবং 1971 সালে বলা হয়েছিল এটা একটা বাস্কেট কেস। এরকম অ্যালার্মিং শব্দ শুনতে শুনতে বাংলাদেশের মানুষ অভ্যস্ত, কিন্তু বাংলাদেশের মানুষ একই সঙ্গে জানে যে পরিস্থিতি এবং সংকট থেকে কিভাবে উত্তরিত হয়, এবং সেই জন্যেই তারা অধিকার সচেতন, জনপ্রত্যাশা যেরকম, এবং সেই পথে তারা হাঁটে। খেয়াল করেন 1975-এ যুদ্ধপীড়িত অর্থনীতি, দুর্ভিক্ষ আক্রান্ত, মূল্যস্ফীতি মেলা, তার সাথে যোগ হয়েছে তৈল সংকট। যদি কেতাবি কায়দায় চিন্তা করেন তাহলে একজন এসে বলবে যে IMF এর এরকম একটা বেল আউট প্যাকেজ দেন, কিন্তু সেটা কি হয়েছিল? সেই সংকট কিভাবে উত্তরিত হয়েছিল? সেই সংকট উত্তরিত হয়েছিল কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেখলেন যে একটা সংকটে কেউ না কেউ বেনিফিটেড হচ্ছে, অর্থাৎ মধ্যপ্রাচ্য এবং উপসাগরীয় অঞ্চলে উদ্বৃত্ত পুঁজি বেড়ে যাচ্ছে এবং তাদের শ্রমশক্তি দরকার। কোনো ট্রেডের বইতে এটা পাওয়া যাবে না যে একদিকে সারপ্লাস ক্যাপিটাল, অন্যদিকে সারপ্লাস লেবার, লেটস হ্যাভ এ ট্রেড। তার মানে বাংলাদেশের সকল সংকটই উত্তরণ ঘটেছে আমাদের দেশজ কায়দায়, এবং এটা আমরা বলছি বলে না, সেটা ঘটেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন সরকারি দায়িত্বে ছিল। মাননীয় অর্থমন্ত্রী বারবার একটা কথা বলছেন, সেটা হলো ডিসেন্ট্রালাইজেশন এবং ইজ অফ ডুইং বিজনেস। সো এটা নিয়ে আপাতত এখন পর্যন্ত যতগুলো স্টেপ নেওয়া হয়েছে বা আপনি যতগুলো ইনিশিয়েটিভ দেখছেন, মানে আপনার এটা ধারণাটা কী ভাইয়া, মানে আপনার এটা নিয়ে অপিনিয়নটা কি? আলটিমেটলি কি উইল ইট ফ্যাসিলিটেট আওয়ার মানে ওয়ে অফ ডুইং বিজনেস অ্যান্ড অল? রাষ্ট্র যখন একটা জায়গায় অর্থ লগ্নি করে, বাজেট যদিও রাষ্ট্রের কর্তব্য, কিন্তু সেই সাথে সে সমাজকে কতটুকু ফর দ্য ফিউচার সে প্রিপেয়ার করছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ে আপনি তুলে ধরেছেন। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে রাষ্ট্র আরও কী করতে পারে, আমরা আশা করি ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন বলেন, AI এর যুগ বলেন, এই জন্য স্টেট বাংলাদেশকে প্রিপেয়ার করবে, বাংলাদেশের ফিউচারকে প্রিপেয়ার করবে, সেই বিষয়ে স্টেট আরও সিরিয়াসলি নজর দেবে। আমার বিশ্বাস যে পাবলিক পলিসি প্রণয়নের ক্ষেত্রে বিভিন্ন স্টেক হোল্ডারদের ওপিনিয়নটা তো অবশ্যই ইম্পর্টেন্ট। পার্টিকুলারলি যদি আমরা তরুণ প্রজন্মের দৃষ্টিকোণ থেকে বিচার করি, তাহলে এমন একটা বাজেট আমরা প্রত্যাশা করছি যেখানে আমরা স্কিল ডেভেলপমেন্ট এনশিওর করতে পারবো, আমাদের মানসম্মত শিক্ষার ব্যবস্থা করতে পারবো। আমরা আসলে আইটি সেক্টর থেকে 8টা মেইন রিকোয়েস্ট রেখেছি সরকারের কাছে বাজেটের জন্য। আইটি এবং ITES আমাদের একটা ট্যাক্স এক্সামশন আমরা পেয়ে থাকি। হ্যাঁ, আমরা একটা ট্যাক্স এক্সামশন পেয়ে থাকি যেটা 2027-এ ইট ইজ সাপোজ টু এক্সপায়ার। সো আসলে আমাদের সকল রিকোয়েস্টের মধ্যে দ্য ফার্স্ট ওয়ান ইজ এক্সটেন্ড দিস ITES ট্যাক্স এক্সামশন আনটিল 2031। আমাদের আছে যে আবাসিক এলাকায় IT ফার্ম করা যাবে না,
বা ইয়ে করা যাবে না, এরকম কিছু রুল আছে বা ইয়েতে। কিন্তু এটা আমরা দেখেছি এটাকে সার্কামভেন্ট করে কত মানুষই তো কত কিছু করছে। এখন আর মানে বেশিরভাগ জায়গাতে আবাসিক এবং অনাবাসিক, যদি এখন সরকার যেটাকে স্ট্রিক্টলি ইমপ্লিমেন্ট করতে হয় যে কেবলমাত্র অনাবাসিক জায়গাগুলোতে মানে এই ছোট আইটি ফার্ম করা যাবে, হ্যাঁ, তাহলে তো খুব অসুবিধা হয়ে দাঁড়ায়। এবং আমরা জানি যে এটা মানুষজন কীভাবে এটাকে সার্কামভেন্ট করছে। এরকম অনেক রুল আছে যেগুলো আসলে মানে আমাদের ক্ষেত্রে প্রযোজ্য না, এবং মানুষকে মানে এগুলোকে ডিরেগুলেট করা দরকার। মানে সরকারের কাছে যতদূর সম্ভব কম যেতে হয়, মানে সরকার বিভিন্ন ব্যুরো বা বিভিন্ন ডিপার্টমেন্টে যতগুলো সম্ভব অনলাইনে করা যায়, যতগুলো করা যায় ততই ভালো। সুতরাং এটা অবশ্যই অত্যন্ত প্রয়োজন। এটা আমার মনে আছে 2008 সালে বা 9 সালে বা 10 সালে যখন বিএনপি ছেড়ে যায়, তখন ছিল টোটাল এনপিএল সম্ভবত 22 থেকে 25,000 কোটি টাকার মধ্যে ছিল, 22 থেকে 25,000 কোটি। আর এখন হয়ে গেছে 5 লক্ষ প্রায় 90,000 কোটি টাকার মতো চলে গেছে আমাদের এনপিএল। তো ইউ ক্যান সি হোয়াট হ্যাজ হ্যাপেন। ইনফ্যাক্ট 2017 সালে যখন রাতের অন্ধকারে ইসলামী ব্যাংক টেক ওভার করা হলো, দ্যাট ওয়াজ দ্য ফাইনাল এন্ড অফ দ্য কফিন। এবং তারপরে কিন্তু আস্তে আস্তে কিন্তু ব্যাঙ্কিং সেক্টর হ্যাজ গন ইন টু ডিফারেন্ট থিং। সো আমাদের এক্সপেকটেশন ফ্রম দিস গভর্নমেন্ট ইজ দ্যাট ওরা যখন সরকারে ছিলেন আমরা দেখেছি ব্যাঙ্কিং সেক্টর কিন্তু রাজনীতির বাইরে ছিল। আমি জানি সাইফুর রহমান সাহেবের কাছে অনেক প্রেশার ছিল নতুন নতুন ব্যাংক লাইসেন্স দেওয়ার জন্য, কিন্তু ওই 19টা ব্যাংক যেটা ছিল প্রাইভেট সেক্টর ব্যাংক, ওটাই ছিল, কিন্তু এর বাইরে ছিল না। আমরা দেখেছি সেন্ট্রাল ব্যাংক অ্যাবসলিউট ওয়াজ ইম্পর্টেন্ট টু থিংস। তা আমাদের ইয়েটা থাকবে যে সেরকমটাই হওয়া। আমাদের 17 বছরের যেই একটা ভঙ্গুর ইকোনমি এই গভর্নমেন্ট পেয়েছে, এইটাকে অপারেট করতে হলে কিন্তু আপনার ভঙ্গুরতাটা কেন ক্রিয়েট হয়েছে এটা আপনাকে বুঝতে হবে। বিএনপি যখন 2001 সালে ক্ষমতা নিয়েছিল তখনও কিন্তু নন পারফর্মিং লোন 30% প্লাস ছিল। 2008 সালের দিকে কিন্তু এই নন পারফর্মিং লোন কমে এসেছিল 9%-এর মতো। তো বিএনপি কিন্তু তখন খুব ভালো কিছু ইনিশিয়েটিভ নিয়েছিল, কিন্তু ওই বিএনপি আর আজকের বিএনপির মধ্যে কিন্তু আমরা অনেক তফাৎ দেখছি অনেস্টলি। আপনাদের ইন্টেনশনটা আমরা 3.5 মাসে বোঝার চেষ্টা করেছি, যেখানে আমরা দেখেছি যে 18 ক নামে একটা জিনিস নিয়ে আসা হলো, যে পুরাতন যেই যারা লুটতন্ত্রের সাথে জড়িত ছিল তারাই আবার আসতে পারবে। সো যদি এই ইন্টেনশন দিয়ে আপনারা দেশ চালাতে চান তাহলে বাজেটও আপনারা ইমপ্লিমেন্ট করতে পারবেন না, এবং এই দেশ কিন্তু অলরেডি ব্রেক ফেল করেছে, আপনারা কিন্তু ব্রেকটাকেও ঠিক রাখতে পারবেন না যদি না আপনারা আপনাদের কোর মেসেজটা বা কোর রিফর্মের উপর আপনারা ফোকাস না করেন, কারণ এই দেশ এখন আগের অবস্থাতে নাই। আমি বাংলাদেশ পাট গবেষণা কেন্দ্রে যখন কাজ করেছি, আমার একটা অবজারভেশন ছিল যে বাংলাদেশে জুট সেক্টরের পোটেনশিয়াল হিউজ। As we all know, Bangladesh is the second largest producer of jute. কিন্তু দুঃখের বিষয় হলো যে আমাদের রিসার্চে ইনভেস্টমেন্ট খুবই কম হয় জুট রিসার্চে, যেটার ফলে এই জুটগুলো র ম্যাটেরিয়াল হিসাবে এক্সপোর্ট করা হয়। আমার কথা হচ্ছে এই জুটগুলো আমরা র ম্যাটেরিয়াল হিসেবে কেন এক্সপোর্ট করছি? এই জুটের মাধ্যমে আমরা ইনোভেশন ক্রিয়েট করব, এই ইনোভেশনগুলোকে কেন আমরা এক্সপোর্ট করতে পারছি না? এখন আমি আমার বক্তব্য কিছু কথা দিয়ে শেষ করতে চাই, সেটা হলো একটা বাজেটের সাকসেস বাজেট অ্যালোকেশন কত হচ্ছে কি হচ্ছে এগুলোর মাধ্যমে মেজার করা উচিত না, বরঞ্চ ইকোনমিতে কতটুকু ইম্প্যাক্ট ফেলছে এটার মাধ্যমে মেজার করা উচিত। পড়ালেখার মাধ্যমে স্কিল ক্রিয়েট হবে, রিসার্চের মাধ্যমে ইনোভেশন ক্রিয়েট হবে, এবং সেই ইনোভেশনের মাধ্যমে ইকোনমিক ইম্প্যাক্ট ক্রিয়েট হবে। এটার মাধ্যমে আমরা এই সেক্টরের ন্যাশনাল ডেভেলপমেন্ট বাজেট দেখতে পাবো।